আলো শাড়ির পিন ঠিক করতেই রাত্রির রুমে আসে। নিজেই বিড়বিড় করে বলে, অসহ্য, এখনই খুলতে হলো এটাকে। ধুর, ভাল লাগে না। রাত্রি না বলে তো রাত্রি না বললে তো জানতেই পারতাম। বিড়বিড় করতে আর পেন ঠিক করার চেষ্টা করে যাচ্ছে। পেন ঠিক করার পর সামনে ঘুরেই ভরকে যায় আলো। একজন অচেনা পুরুষ ওর সামনে দাঁড়ানো। ভয় পেয়ে যায় আলো। ছেলেটা আলোর পুরো বডি স্ক্যান করছে, যেটা আলোকে আরো অস্বস্তিতে ফেলছে। আলো বারবার নিজের শাড়ি ঠিক করছে, কাপা গলায় জিজ্ঞেস করে, না, কে কে আপনি? কি চাই এখানে? ভরকে যায় আলো, কঠিন স্বরে বলে, দেখুন, আমরা বিবাহিত, সরুন সামনে থেকে। না হলে আমি চিৎকার করব। সামনে যতই কঠিন দেখাক ভিতরে ভয়ে দমড়ে মুচড়ে যাচ্ছে। ছেলেটা আলোর পেটে দৃষ্টি স্থাপন রেখে বিচ্ছিরি গলায় বলে। সাথে সাথে আলো ছেলেটিকে চড় মেরে বসে। চোয়াল শক্ত হয়ে গেছে। ওর কঠিন স্বরে বলে, অসভ্যতার সীমা থাকা দরকার। সাহস হলো কি করে আমাকে এমন বাজে প্রস্তাব দেওয়ার? বলে চলে যাচ্ছিল, তখন ছেলেটা ওর হাত ধরে ফেলে, টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে। আলো এক ধাক্কা দিয়ে পালাতে চাইলে রাহিন ওর চুল টেনে ধরে একটা থাপ্পড় মারে। আলো ছিটকে নিচে পড়ে যায়। রাহিন ওকে তুলে ওর পেটে জোরে চাপ দেয়। হাতের 5টা আঙ্গুলের দাগ আলোর পেটে বসে যায়। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ভয়, ব্যথা, মনে মনে একটা নাম আওড়াচ্ছে। আধার, আপনি কোথায়? প্লিজ বাঁচান আমাকে। ওদিকে আধার লোকটা আলোর পিছনে আসার সময় আলোদের সব বন্ধু বান্ধবীরা ওকে আটকে দেয়। হাজার বুঝিয়ে ওদের থেকে ছাড়া পেয়েছে। তাড়াতাড়ি করে আলোকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পাই না। রাত্রির রুমে যাওয়া হয়নি তাড়াতাড়ি, সেদিকে পা বাড়ায়। দরজাটা ভিড়ানো ছিল, আধারের প্রবেশ করতে সময় লাগেনি। ভেতরে ঢুকে রুমের দৃশ্য দেখে মাথায় আগুন জ্বলে ওঠে। রাহিন আলোর উপর আধশোয়া হয়ে আছে। আলো সর্বোচ্চ দিয়ে রাহিনকে আটকানোর চেষ্টা করছে। আধার গিয়ে রাহিনের ঘাড় ধরে টেনে তুলে রাহিন ব্যথায় কুঁকড়ে ওঠে। মুখে একটা ঘুষি দেয়, পাশে থাকা সেন্টার টেবিলের ওপর পড়ে। কাঁচ ভেঙে কুড়ি কুড়ি হয়ে যায়। আধার আলোর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। কাঙ্ক্ষিত সময় কাঙ্ক্ষিত মানুষটাকে কাছে পেয়ে আলো কান্নায় ভেঙে পড়ে। আধারকে জড়িয়ে ধরে আলো কাঁদতে থাকে। আধার আলোকে বুকের মাঝে আবদ্ধ করে নেয়। এর মধ্যে একটা মেয়ে উপরে এসেছিল কিছু কাজে। রাত্রির রুম থেকে কান্নার আওয়াজ আসছে দেখে একটু ঢু মারে। এই অবস্থা দেখে দৌড়ে নিচে যায়। নিচে ছোট বড় সবাই বসেছিল, গল্পের আসরে মেতেছিল। মেয়েটি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, উপরে কোণের রুমে ঝামেলা হচ্ছে, একটা মেয়ে কাঁদছে খুব। সবাই তাড়াতাড়ি করে উপরে আসে। রাহিন দাঁড়িয়ে যায়, আধারকে উদ্দেশ্য করে বলে। আলো রাহিনের কথা শুনে ভয়ে আধারের মাঝে লুকিয়ে পড়ে। আধারকে শক্ত করে জড়িয়ে ধরে। এমন সময় সবাই সেখানে চলে আসে। রাহিনের সব কথা শুনে ফেলে। রাত্রির মা চিৎকার করে বলে। আলোর পরিবারও এসব দেখে স্তব্ধ হয়ে গেছে। সাফওয়ান আর আয়ানের রাগে চোখ মুখ শক্ত হয়ে গেছে। আলো, তুমি আম্মুর কাছে যাও। সাদিয়া বেগম ওর দিকে তাকায়। আধার আলোর মায়ের দিকে তাকিয়ে বলে, আপনাকেই বলছি আম্মু, আলোর কাছে এসে বসুন, আমার কিছু কাজ আছে। সাদিয়া বেগমের চোখে পানি চলে আসে। আলো আধারকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, না, আপনি কোথাও যাবেন না আমাকে ছেড়ে। কোথাও যাবেন না। জান পাখি, তোমার আম্মুর কাছে যাও, আমি ওই জানোয়ারটাকে শিক্ষা দিয়ে আসি। আলোর মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে। কিন্তু আলো মানতে নারাজ। আধারকেও ছাড়বে না, কিছুতেই না। এমন অবস্থা দেখে সাফওয়ান বলে ওঠে, ভাইয়া, আপনি ওর কাছে থাকুন, ওকে আমরা দেখে নিচ্ছি। আধার একবার সাফওয়ানের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। সবার মাঝে আলোকে কোলে তুলে নেয়। গাড়ির দিকে হাঁটা ধরে। গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয়। আলো তখনও ফুপিয়ে যাচ্ছে। আধার আলোর কপালে একটা কিস করে দরজা বন্ধ করে দিয়ে নিজের দিকে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। আলোরা চলে যাওয়ার পর সাফওয়ান রাহিনের কলার ধরে টেনে তোলে, কঠিন স্বরে বলে, কার গায়ে হাত দিচ্ছিস জানিস? ও জান হয় আমাদের।
আমাদের আদরের ছোট বোন হয়। বলেই নাক বরাবর একটা ঘুষি দেয়। শীতকে দরজার কাছে পড়ে। আয়ান ওকে ধরে বলে, খুব সাহস না, খুব সাহস। আমাদের বোনকে নিয়ে বাজে কথা বলছিস, ওর গায়ে হাত দিচ্ছিস। হাত পিছনে মুচড়ে দেয়। সাথে সাথে কড়মড় করে হাড়গুলো ভেঙে যায়। মারতে মারতে নিচে নিয়ে যায় ওকে। পুরো শরীরে রক্তে ভরে গেছে। কেউ থামানোর চেষ্টাও করছে না। করবে কেন? যা করেছে তার উচিত শাস্তি তো পেতে হবে। এটা কি শাস্তিকার জানের গায়ে হাত দিয়েছে সেটা এখনো জানে না। এর জন্য তো কঠিন মৃত্যু পেতে হবে তাকে। সাফওয়ান ধাক্কা দিয়ে গেটের বাইরে ফেলে দেয় রাহিনকে। তারপর সবাই ভিতরে চলে যায়। সবাই চলে যাওয়ার পর রাহিন কোনো মতে উঠে দাঁড়ায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। তাও একবার হাঁটছে 10 বার পড়ছে। এমন অবস্থা, আচমকা ওর সামনে এসে একটা কালো গাড়ি থামে। কিছু কালো ড্রেস পরা লোক বেরিয়ে আসে গাড়ি থেকে। রাহিনকে বগল দাবা করে নিয়ে চলে যায়। আধারের গাড়ি বাড়িতে ঢুকে আধার গাড়ি পার্ক করে আলোকে কোলে নিয়ে বাড়ির ভিতরে আসে। আলতাফ চৌধুরী আর রাইহান চৌধুরী বসেছিল। আলোকে এভাবে দেখে আলতাফ চৌধুরী ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে দিদি ভাইয়ের? আদার, কি হয়েছে আলোর? সব ঠিক আছে তো? দাদু, চাচু, এসব নিয়ে পরে কথা বলবো। ওকে একটু বিশ্রাম করতে দিতে হবে। বলেই উপরে চলে যায়। আলো কারো কথার কোনো উত্তর দেয়নি। চুপচাপ আধারের বুকে মাথা রেখেছিল। আধার রুমে এসে আলোকে নামাতে গিয়ে দেখে ও আধারের বুকের মাঝে ঘুমিয়ে পড়েছে। আধার মুচকি হেসে আলোকে বিছানায় শুইয়ে দিল। কপালে কিস করে সরে আসার সময় হাতের ছোঁয়া লেগে পেট থেকে শাড়ি সরে যায়। আধারের চোখে পড়ে আলোর পেটে পড়া 5 আঙ্গুলের ছাপ। আধারের মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে। চোখ বন্ধ করে রাগটা কন্ট্রোল করে আলমারি থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে একটা মলম বের করে। আলোর পেট থেকে শাড়ি সরিয়ে দেয়। দাগ পড়া জায়গায় একটা কিস করে। অতি যত্নে মলম লাগিয়ে দিতে থাকে। মলম লাগানো শেষে আধার আলোর শাড়িটা চেঞ্জ করে নর্মাল ড্রেস পরিয়ে দেয়। তারপর নিজেও চলে যায় ফ্রেশ হতে। হালকা ফ্রেশ হয়ে হাতে ফোন নিয়ে হাসানকে কল করে। খবর কি হাসান? আসছি। ফোনটা রেখে আধার মুখে ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, কার গায়ে হাত দিয়েছিস তা এখনো বুঝতে পারিসনি? আজ আরো একটা লাশ পড়বে। আধার গায়ে কালো জ্যাকেট কালো জিন্স পরে বাসা থেকে বেরিয়ে যায়। রাহিনকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। রাহিন সমানে গালিগালাজ করে যাচ্ছে। গার্ডগুলো ওর এসব গালিগালাজ শুনে মুখে টেপ মেরে রেখেছে। আধার ভিতরে এসে রাহিনের সামনে বসে। মুখে টেপ মারা দেখে একজন গার্ডকে জিজ্ঞেস করে, ওর মুখে টেপ কেন? স্যার, প্রচুর বিশ্রী ভাষায় গালিগালাজ করেছিল তাই। ও, তাহলে এসব রক্তে মিশে আছে, তাই না? আধার এক টানে মুখ থেকে টেপ খুলে নেয়। সাথে সাথে রাহিনের চিৎকার শুরু। রাহিনের কথা শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে। বোকা বালক, ওর এই পৃথিবীতে আয়ু মাত্র আর কিছুক্ষণ। আর সে কিনা তার সামনে বসে থাকা মৃত্যুকে মারতে চাচ্ছে। আসলেই বোকা প্রাণী। আধার গম্ভীর গলায় জিজ্ঞেস করে, মেয়েটার পেছনে কেন গিয়েছিলি? রাহিন আধারের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর হেসে দেয় আর বলে, আর কিছু বলার আগে সজোরে বুকে লাথি মারে আধার। রাহিন চেয়ার সহ উল্টে নিচে পড়ে যায়। আধার ওর চুলের মুঠি ধরে ওকে আবার বসিয়ে দেয়। ওর গলা চেপে ধরে বলে, কি বললি? মাল স্ত্রী হয় আমার, বুঝেছিস? স্ত্রী হয়। তোর সাহস হলো কি করে ওকে নিয়ে বাজে কথা বলার? জানিস আজ পর্যন্ত যতজন ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস করেছে ততজনের স্থান উপরে হয়ে গেছে। তোর ব্যাড লাক, তোর নামও আজ সেই লিস্টে যোগ হয়ে যাবে। হাসান। হাসান আধার কি বলবে বুঝতে পেরেও তাড়াতাড়ি গিয়ে একটা বক্স নিয়ে আসে। আধারের সামনে রাখে। বক্সটা দেখে রাহিনের ঘাম বের হয়ে যায়। আধার বক্স থেকে একটা ধারালো ছুরি বের করে। রাহিনের সামনে নাড়াচাড়া করতে থাকে। বেশ ধারালো ছুরিটা। আধার হঠাৎ করে রাহিনের সেই হাতটা ধরে যেটা দিয়ে ও আলোর পেটে স্পর্শ করেছিল। আধার হাতটা দেখে বলে, এই হাতটা দিয়ে ওর পেটে স্পর্শ করেছিস না? যেখানে স্পর্শ করার অধিকার শুধু আমার,
সেখানে তুই ছোঁয়ার সাহস করেছিস। বলেই ছুরিটা দিয়ে এক আঘাতে রাহিনের শরীর থেকে ওর হাত আলাদা করে দেয়। পুরো রুমে চিৎকারে কেঁপে ওঠে। কাটা স্থানে লবণ মরিচ মিশিয়ে দেয়, তারপর সেই স্থানে ব্যান্ডেজ করে দেয়। এ তো রাহিনের চিৎকার আরো বেড়ে যায়। আধার রাহিনের আর এক হাতে কবজি ভেঙে দেয়। রাহিনের চিৎকার আরো দ্বিগুণ হয়ে যায়। আধার একটা প্লাস দিয়ে রাহিনের চোখ দুটো নিচু হাতে তুলে দেয়। ওর কোনো কিছুকে জীবিত থাকতে দিবে না যেগুলো ওর চান পাখির দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখিয়েছে। তাই তার পরিণতি করছে। রাহিন ছটফট করতে থাকে, জোরে জোরে চিৎকার করতে থাকে। একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। আধার রাহিনের কোনো শব্দ না পেয়ে চোখ মেলে তাকায়। ছি, এত ছোট এর প্রাণ, মজা পেলাম না। এই, কে আছিস? একে আমার হায়নাদের কাছে দিয়ায়। আধারের হুকুম পেয়ে ওর গার্ডরা রাহিনের মৃতদেহ তুলে আধারের পোষা হায়নাদের খাবারের জন্য দিয়ে আসে। আধার হাতের রক্ত মুছতে মুছতে হাসানকে উদ্দেশ্য করে বলে, তুমি জানো তো তোমাকে কি করতে হবে। গুড। বলেই আধার গান গাইতে গাইতে চলে যায়। আজ আরো এক মায়ের বুক খালি হয়ে গেল। অবশ্য এর জন্য তার নিজ সন্তানই দায়ী। নারী বড্ড খারাপ জিনিস, কখনকার সর্বনাশ ডেকে নিয়ে আসবে কেউ বলতে পারে না। নারীর দিকে নোংরা দৃষ্টিতে তাকালে তার বিনাশ নিশ্চিত। আবার সেই নারীকে ভালোবেসে আগলে রাখলে সে সেই পুরুষকে পৃথিবীর সমস্ত সুখ দিবে। রাহিন তার দিকে নজর দিয়েছে যার দিকে তাকানো নিষিদ্ধ, তাহলে শাস্তি তো তাকে পেতেই হতো। হয়তো কেউ জানবে না রাহিনের খোঁজ, সবাই জানবে সে পাড়ি দিয়েছে কোনো দূর দেশে। আধার রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। গা থেকে সমস্ত রক্ত পরিষ্কার করে তার জান পাখিকে জড়িয়ে ধরে পাড়ি জমায় ঘুমের রাজ্যে। সকালে আলো চোখ খুলে দেখে আধার ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কালকের সব স্মৃতি ওর মাথা থেকে মুছে গেছে। অনেক রিফ্রেশ লাগছে নিজেকে। তার ওপর সকাল সকাল বরের এত কিউট ফেস দেখে সবই ভুলে গেছে। আধার বাচ্চাদের মতো আলোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সবসময় স্টাইল করে রাখা চুলগুলো কপালের ওপর এসে পড়েছে। খানিকটা দ্রুতও ছুঁয়েছে, খানিকটা ভ্রুতেও ছুঁয়েছে চুলগুলো। আলো আলতো হাতে আধারের চুলগুলো সরিয়ে দেয়, মুচকি হেসে বলে, আমার রোমান্টিক সাইকো বর, লাভ ইউ সাইকো। বলেই আধারের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যেই উঠে যেতে নিবে তখনই আধার হ্যাচকা টান দিয়ে ওকে নিজের বুকের উপর ফেলে। আলো কিছুক্ষণের জন্য শকড হয়ে যায়, আমতা আমতা করে বলে, আপনি জেগেছিলেন? ছিলাম তো ঘুমিয়ে, কিন্তু বউ এমন ভাবে ঘুম ভাঙাতে চাইলে ঘুম কি আর থাকা যায়? আলো মোচড়া মুচড়ি শুরু করে দিল। ছাড়ুন, নিচে যেতে হবে। কি ভাববে সবাই? কেউ কিছু ভাববে না জান পাখি। তোমার দাদা শ্বশুর খুবই রোমান্টিক মানুষ, সে বুঝবে আমার দিকটা। আর তোমার চাচা শ্বশুর আগে জগিং করতে যায়, তারপর ব্রেকফাস্ট করে। সো নো চাপ। এখন আমাকে আমার বউটাকে আদর করতে দাও। কাল রাতে আদর মিস হয়ে গেছিল। ইস, ছাড়ুন। নো ওয়ে বেবি। বলেই আলোকে উল্টে ঘুরিয়ে ওর উপর আধশোয়া হয়ে শুয়ে পড়ল। আলোর গলায় মুখ গুজে দেয়। আলোর গলায় কিস আর কোমরের বর্ষণ করতে থাকে। কিছুক্ষণ পর গলা থেকে মুখ তুলে আলোর দিকে তাকায়। আলো কাঁদো কাঁদো সুরে বলে, এবার তো ছাড়ুন। এখন তো আসল জিনিসটাই নেওয়া বাকি। ঠোঁটের কোণে দুষ্টু হাসি দিয়ে বলে। আধার আচমকা আলোর ঠোঁট দুটো ওর ঠোঁটের ভাঁজে নিয়ে নেয়। নিজের ইচ্ছে মতো স্বাদ নিতে থাকে। ঠোঁট দুটো আলোর দুই হাত আধার ওর এক হাত দিয়ে ধরে রেখেছে, আর এক হাত অবাধে আলোর সারা শরীরে বিচরণ করে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ পর আধার আলোকে ছেড়ে দেয়। আলো আধারকে এক ধাক্কা মেরে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আর আধার বিছানায় শুয়ে শুয়ে জোরে জোরে হাসতে থাকে। আলো নিচে ব্রেকফাস্ট রেডি করছে। আধার বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। হ্যালো, যে কাজ দিয়েছিলাম সেটা হয়েছে? ওপাশ থেকে একজন বলে ওঠে, ইয়েস স্যার, কিন্তু কিন্তু কি? স্যার, যে নাম্বার থেকে মেসেজ এসেছিল সেই নাম্বারের মালিক নাকি আরও 22 বছর আগে মারা গেছে। কি? মৃত মানুষের আত্মা কি আমাকে মেসেজ করেছে? ওপাশের লোকটা ভয়ে ভয়ে বলে। তাই মনে হয় স্যার, ওরা আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছে মনে হয়। আধার রেগে ধমক দিয়ে বলে, শাট আপ ইউ ফুল। গাধা কোথাকার, ফোন রাখো। আধার কল কেটে ভাবনাতে পড়ে যায়, মনে মনে আওড়ায়।
22 বছর আগে মৃত ব্যক্তির ফোন থেকে আমাকে কে মেসেজ করছে? 22 বছর সব কেমন জট পাকিয়ে যাচ্ছে। 22 বছর আগে বাবা মায়ের অ্যাক্সিডেন্টও হয়। আচ্ছা, সত্যি কি ওটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি? তখনই কাঁধে কারো হাত পড়ে। চমকে পিছনে তাকায়। আলো হাসি মুখে দাঁড়িয়ে আছে। কি হলো, কি এত ভাবছেন? খেতে চলুন। আলো চলে যাচ্ছিল, তখন আধার ওকে আবার ডাকে। জান পাখি, হুম। তোমার ব্যাগ গুছিয়ে নাও, দুদিনের জন্য তুমি ওই বাড়ি যাবে। আলো তো খুশি বিশ্বাসই করতে চাচ্ছে না। আধারও কি ওর বাবা মায়ের কাছে যাওয়ার পারমিশন দিচ্ছে। নিজের ঘোর কাটিয়ে এক লাফে আধারের সামনে এসে দাঁড়ায় আর বলে, সত্যি আমি যাব ওই বাড়ি। সত্যি তুমি যাবে? দুদিন থাকবে ওখানে? আপনি যাবেন না? না জান, আমাকে শহরের বাইরে যেতে হবে, তাই তুমি দুদিন ওই বাড়িতে থাকবে। আলোর মন খারাপ হয়ে গেল, ছোট করে বলল। ও। আলো রুম থেকে চলে যায়। আধারও একটা দীর্ঘশ্বাস ফেলে ব্রেকফাস্ট টেবিলের দিকে হাঁটা ধরে। সবাই চুপচাপ খেয়ে যাচ্ছে। আধার গলা খাকড়ে বলে, দাদু, চাচু, আমি 2 দিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, আর আলো ওর বাবার বাড়ি যাচ্ছে, 2 দিন পর আসবে। কেন, আলো মামনি থাকুক না? না চাচু, তোমরা কেউ তো বাসায় থাকো না, তাই ও ওই বাড়ি থাকুক। আর বিয়ের পর তো যায়ওনি কখনো। আধার দাদুভাই ঠিক বলছে। রায়হান, আলো দিদিভাই ওর বাড়ি যায়নি এখন পর্যন্ত। কয়দিন ঘুরে আসুক, ভালো লাগবে। ঠিক আছে। আলো আলতাফ চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, দাদু, আমি বাসায় থাকবো না বলে কেন অনিয়ম সহ্য করব না? রানী নামের সার্ভেন্টকে ডাকতেই রানী আলোর কাছে এসে দাঁড়ায়। রানী, আমি না থাকাকালীন দাদুর সব খেয়াল তুমি রাখবে। পান থেকে চুন খসলেই আমাকে কল করবে, আর মিষ্টি যেন ঘরে না থাকে। আলতাফ চৌধুরীর মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে। আলতাফ চৌধুরী বুকটা ভার করে বলে, আমার পিছনেই সবসময় তোরা কেন পড়ে থাকিস? রাইহান চৌধুরী মাথা নিচু করে ঠোঁটে ঠোঁট চেপে হাসছে। আধার চুপচাপ খেয়ে যাচ্ছে। খাবার শেষে আলো আর আধার রুমে গিয়ে রেডি হয়ে নেয়। আলতাফ চৌধুরী আর রাইহান চৌধুরীর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। হ্যালো, আদার এই শহরে থাকবে না। আলো এখন একা, ওকে এই পৃথিবী থেকে এখন সরিয়ে দাও। ওকে। শোনো, গাধার মতো নিজে কিছু করো না, লোক ঠিক করে প্ল্যান অনুযায়ী সব কিছু করো। লোকটা কল কেটে দেয়। সামনে আলোর একটা ফটো রাখা। অর্ক ফটোটায় হাত বলিয়ে বলে, ইস, কি ফুলের মতো দেখতে। ভেবেছিলাম তোমাকে নিজের বিছানায় নেব, কিন্তু সরি ডার্লিং, তোমাকে তো এই পৃথিবী থেকে উঠে যেতে হবে। তারপর অর্ক কাউকে কল করে। হ্যালো জন, কাল আমরা বাড়ি আসো একবার, তোমার জন্য একটা কাজ আছে। সকালের ব্রেকফাস্ট শেষে আয়ান সাফওয়ান যে যার কাজে যাওয়ার জন্যে বের হওয়ার জন্য রেডি হচ্ছে। ফরিদ ইসলাম, সুখী বেগম, আনোয়ার ইসলাম আর সাদিয়া বেগম সোফায় বসে বসে গল্প করছিল। এমন সময় বাইরে গাড়ির আওয়াজ শুনে সবাই একটু চিন্তা করে কে হতে পারে। ইতিমধ্যেই বাসার কলিং বেল বেজে ওঠে। সুমি গিয়ে দরজা খুলে চমকে যায়। সামনে আধার আর আলো দাঁড়ানো। ভেতর থেকে সাদিয়া বেগম জিজ্ঞেস করে, সুমি কি এসেছে? মামুনি, আলো আর আধার ভাইয়া? আলোর কথা শুনে সবাই বসা থেকে উঠে দাঁড়ায়। আলো হাসি মুখে বলে, ভেতরে আসতে বলবে না ভাবি? সুমি ওদের দেখে এতটাই অবাক হয়ে গেছে যে কথা বলতে ভুলে গেছে। আলোর কথা শুনে থতমত খেয়ে বলে, ভিতরে আসুন ভাইয়া। আধার মুচকি হেসে ভেতরে ঢোকে। আর আলো লাফাতে আধার আলোকে লাফাতে দেখে দেয় এক ধমক। কি হচ্ছে জান পাখি, আস্তে হাঁটো। কে শোনে কার কথা। আলো দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে। কেমন আছো বাবা? এই তো ভালো। আমার আলো মামুনি কেমন আছে? ভালো। তারপর আলো সবার সাথে কথা বলে। ফরিদ সাহেব আধারের কাছে গিয়ে কাঁধে হাত দিয়ে বলে, কেমন আছো বাবা? জি ভালো, আপনারা? এর মধ্যে সাফওয়ান আর আয়ানও চলে আসে। আধার আর আলোকে দেখে ওরাও অবাক হয়। আলো কিছু বলতে যাবে তার আগে আধার আলোকে বলে ওঠে, জান পাখি, উপরে যাও।